আসসালামু আলাইকুম এসএসসি 27 শিক্ষার্থীরা। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব জীববিজ্ঞানের ঠিক কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে আর কিভাবে পড়লে তোমরা মোটামুটি একটা সেফ জোনে থাকতে পারবা। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এখানে আমি পুরো বইটা ভালোভাবে বিগত বছরের প্রশ্নগুলো দেখে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার নোট করে রেখেছি এবং এখানে তোমাদের জন্য দেখিয়েছি হচ্ছে কিভাবে তোমরা যদি পড়ো তাহলে তোমরা একটা মোটামুটি 80 মার্ক বা ভালো মার্কস এনশিওর করতে পারবা। তো চলো দেখা যাক। প্রথমেই যে অধ্যায়টা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে কি আমার কোষ বিভাজন। পুরো বইয়ের মধ্যে দুইটা চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে কোষ বিভাজন একটা, আরেকটা হচ্ছে আমার সবার শেষে লিখেছি সেটা হচ্ছে জীবের প্রজনন। এই দুইটা চ্যাপ্টার থেকে তোমরা প্রায় সবগুলা বোর্ড প্রশ্নেই প্রশ্ন আসে, সেটা দেখে থাকবা। কোষ বিভাজনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজন, অর্থাৎ যে পাঁচটা ধাপ থাকে প্রোফেজ থেকে একদম অ্যানাফেজ পর্যন্ত যে পাঁচটা ধাপ থাকে সেটা থেকে তোমাদের একটা কোয়েশ্চেন থাকে। সো এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও তোমার মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের যে বেসিক পার্থক্য, এটা থেকেও একটা কোয়েশ্চেন থাকে খ নাম্বারে। সো এসকিউর জন্য এবং সিকিউ দুইটার জন্যই এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একই সাথে জীবনী শক্তি মানে এটিপির যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটাও তোমরা খুব ভালো করে পড়বা। এই চ্যাপ্টারগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে মোটামুটি সেফ জোনে থাকবে, অর্থাৎ 80 মার্কস তোমরা খুব ভালোভাবে কি করতে পারবা, এনশিওর করতে পারবা। তো একইভাবে গ্যাসীয় বিনিময়, রেচন প্রক্রিয়া, দৃঢ়তা প্রদান ও চলন সমন্বয়, এখানে সবগুলা চ্যাপ্টারই না অনেক ছোট ছোট চ্যাপ্টার। তো দুইটা চ্যাপ্টার একটু বড়, তার মধ্যে সমন্বয় একটা, দৃঢ়তা প্রদান ও চলন, এই দুইটা চ্যাপ্টার একটু বড়। তো তোমরা এই দুইটা চ্যাপ্টার সবার আগে একটু ভালোভাবে পড়ে তারপর বাকি চ্যাপ্টার গুলা পড়বা। অলরেডি তোমাদের 1.5 বছর শেষ, তার মানে তোমাদের পুরো বই অলরেডি শেষ। তোমরা যদি হচ্ছে এখন চিন্তা করো যে এই চ্যাপ্টার গুলো আগে পড়বা, যারা এই চ্যাপ্টার গুলো পড়বে তারা নিশ্চয়ই অন্য চ্যাপ্টার গুলো ফেলে রাখবে না, সেটা আমার বিশ্বাস। কিন্তু সেফ জোনে থাকার জন্য এই চ্যাপ্টার গুলো আগে পড়বা, এরপরে হচ্ছে বাকি চ্যাপ্টার গুলো পড়বা, কারণ এমসিকিউ তো আসবে তাই না। এমসিকিউ তো তোমার নির্দিষ্ট কোনো চ্যাপ্টার থেকে আসবে না, পুরো বই থেকেই আসবে। তোমরা চাইলে সিকিউ স্কিপ করতে পারবা, এমসিকিউ তো তোমরা স্কিপ করতে পারবে না। সো এই চ্যাপ্টার গুলো আগে ভালোভাবে পড়বা, এরপরে হচ্ছে আমার কি করবা, বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো পড়বা। এখন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে 2026 সালে তোমার শর্ট সিলেবাস যদি দেখো, সেখানে এখানকার কিছু চ্যাপ্টার তো ছিলই, এর বাইরেও কিছু চ্যাপ্টার ছিল যেটা আমি লিখি নাই। কিন্তু দেখো তোমরা যদি চিন্তা করো যে 26-এর শর্ট সিলেবাসে ওই চ্যাপ্টার গুলোই কেন দেওয়া হয়েছিল, তার মূল কারণ যদি আমি চিন্তা করি যে নিশ্চয়ই ওই চ্যাপ্টার গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা বিগত আমাদের যে পরবর্তী যে পড়াশোনা এইচএসসি লেভেলের যে পড়াশোনা আছে সেই পড়াশোনায় মনে হয় ওই চ্যাপ্টার গুলোর ইম্প্যাক্টটা অনেক বেশি, যার কারণে শর্ট সিলেবাসে ওই চ্যাপ্টার গুলাই তোমার ইনক্লুড করা হয়েছিল। সো বুদ্ধিমানের কাজ হবে এসএসসি 26-এর যে শর্ট সিলেবাসটা ছিল ওইটা খুব ভালোভাবে প্রথমেই পড়ে ফেলা, তারপর হচ্ছে তোমার বাকি চ্যাপ্টার গুলো পড়া, ঠিক আছে। এখন কথা হচ্ছে কিভাবে পড়বো, তাই তো। কিভাবে পড়বো সেই বিষয়টা আমি তোমাদের সাথে এখানে আলোচনা করার চেষ্টা করতেছি। যে প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে একটা থিওরি ক্লাস। থিওরি ক্লাস বলতে এখন এমন হতে পারে যে চ্যাপ্টারটা তুমি আগে পড়ে ফেলেছো, যদি পড়ে ফেলো তাহলে তো খুবই ভালো, আর পড়ার দরকার নেই, শুধুমাত্র নিজে রিভিশন দিবা। আর যদি না করে থাকো তাহলে হচ্ছে অনলাইনেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, অফলাইনেও তোমরা কি করতে পারো, একটা থিওরি ক্লাস প্রথমে করে ফেলতে পারো একটা চ্যাপ্টারের উপর। ওই চ্যাপ্টারটা যখন থিওরি ক্লাসটা শেষ হয়ে যাবে, একই সাথে বইয়ের যে গুরুত্ব সেটা অপরিসীম। জীববিজ্ঞানে বইয়ের বাইরে কোনো কথা নেই। এক বই যদি পড়ো তোমরা ফিগার খুব ভালোভাবে আনসার করতে পারবা, এবং বইয়ের মধ্যে যে কনসেপ্ট গুলো দেওয়া আছে সেগুলো যদি তুমি খুব ভালো করে পড়ো, তুমি কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবা যে বইয়ের কোন চ্যাপ্টারের ঠিক কোন টপিক থেকে এই প্রশ্নটা আসছে। অর্থাৎ থিওরি ক্লাস তো করবাই, অনলাইনে করো, অফলাইনে করো, বা আমাদের সাথে করো, যেখানেই করো, থিওরি ক্লাসের সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবা কাকে, সেটা হচ্ছে তোমার বোর্ড বইকে, ঠিক আছে। এনসিটিভি কর্তৃক যে বইটা তোমাকে দেওয়া হয়েছে সেই বইটাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। এরপরে যেটা করবা, বোর্ড পরীক্ষায় ভালো করার একটা গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে বিগত 5 থেকে 6 বছরের কোয়েশ্চেন গুলা সলভ করে ফেলা। তাহলে তুমি একটা সূক্ষ্ম ধারণা পাবা ঠিক কোন কোন টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, ঠিক আছে। তো বুদ্ধিমানের কাজ হবে তোমার ক্লাস করে বই পড়ে এরপরে প্রথমেই হচ্ছে আমরা কি করব, প্রশ্নগুলো সমাধান করব। যখন তুমি প্রশ্নটা সমাধান করতে যাবা তখন তুমি দেখবা যে ঠিক এই চ্যাপ্টারের এই টপিকটা, তখন যদি তোমার মনে হয়
আমি পারতেছি তাহলে ভালো, খুবই ভালো কথা। আর যদি মনে হয় যে না আমি টপিকটা পারতেছি না, তখন চট করে কি করবা, তোমার গাইডের বা টেস্ট পেপারের অথবা বইয়ের ওই টপিকটাতে গিয়ে তুমি একটু পড়ে ফেললা। অর্থাৎ তোমার 5 থেকে 6 বছরের প্রশ্ন সমাধান করতেই হবে তুমি যদি ভালো করতে চাও। এরপরে সর্বশেষ যেটা করতে পারো সেটা হচ্ছে ক্যাডেটের প্রশ্ন সমাধান। এখন তোমরা যারা হচ্ছে প্রি টেস্ট সামনে পরীক্ষা দিবা, তারা হচ্ছে যে টেস্ট পেপারটা বা গাইডটা পড়বা, সেখানে হচ্ছে তোমাদের কি রিসেন্ট ইয়ারে ক্যাডেটের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া নাই। তোমাদের পরীক্ষার পরে যে টেস্ট পেপারটা বের হবে সেখানেও ক্যাডেটের কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেগুলো তুমি সমাধান করলে সবচেয়ে ভালো ফলাফল পাবা। তারপরেও প্রি টেস্টে যদি ভালো করতে চাও এই পর্যন্তই এনাফ, তোমরা বোর্ড প্রশ্ন পর্যন্ত সলভ করলেই প্রি টেস্টে ভালো করতে পারবা। এরপরে যদি কারো অতিরিক্ত সময় থাকে, প্রিভিয়াস সব পড়া হয়ে যায়, সে কি করতে পারো বিগত বছরের যে ক্যাডেটের প্রশ্নগুলো আছে সেগুলো কি করতে পারে, সমাধান করতে পারে। এই স্ট্র্যাটেজিতে যদি তোমরা আগাও, আশা করতেছি তোমরা জীববিজ্ঞানে 80 মার্কের একটা ভালোভাবে আনসার করতে পারবা। এর বেশি কেউ যদি 95 টার্গেট করো, সেও তোমরা ভালোভাবে একটা মার্ক কি করতে পারবা, অ্যাচিভ করতে পারবা। সো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের জীববিজ্ঞানের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং কিভাবে পড়বা সেই বিষয়ক আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের ধারাবাহিক যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে বিশেষ ক্লাসের আয়োজন করবো। সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।